হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিমল পাল। ওয়েলকাম টু বিপি ইংলিশ একাডেমি। আজকে আমরা শিখব রুল 13 বিভার্বের ব্যবহার। বিভার্বের ব্যবহার কিভাবে করা হয় এটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। যারা বিভার্ব নিয়ে কনফিউশনে আছেন তারা এই ভিডিওটি দেখার পরে বিভার্ব সম্পর্কে একটি পুরো আইডিয়া পাবেন। সো ভিউয়ার্স, এই ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্ট আওয়ার ক্লাস। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুল 13 বিভার্ব। বিভার্ব হচ্ছে কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এর ব্যবহার। এর ব্যবহারগুলো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব। সো দেখুন, এখানে বিভার্ব সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আপনি জানতে পারলে বা শিখতে পারলে আপনার বিভার্ব কি এটা বুঝতে পারবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বিভার্ব দুটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন দুটি ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? বিভার্ব দুটি ক্ষেত্রে ব্যবহার করা হয়, যথা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, দুটি ক্ষেত্রে একমাত্র বিভার্ব ব্যবহার করা হয়। ভিউয়ার্স, আপনি যে কোনো একটি বিষয় সময় নিয়ে প্রথমবারে বিস্তারিত পড়ার চেষ্টা করবেন, যাতে আপনার ওই বিষয় সম্পর্কে আর কোনো কনফিউশন না থাকে। সো আমরা প্রথমত বুঝলাম যে বিভার্ব দুই ভাবে ব্যবহার করা হয় বা দুটি ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে। সো এখন আমরা দেখব যে আসলে বিভার্বটা কি। বিভার্ব আর কিছুই না, বিভার্ব হচ্ছে একটা ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। সো বিভার্বের আবার কয়েকটা ফর্ম আছে। ফর্মগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। বিভিন্ন ভার্বের যেমন তিনটা ফর্ম থাকে, তেমন বিভার্বেরও তিনটা ফর্ম। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, প্লে, প্লেড, প্লেড। এই যে প্লে ভার্বের তিনটা ফর্ম, তেমন বিভার্বেরও তিনটা ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে যেমন বি এর প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, কিন্তু বিভার্ব প্রেজেন্ট ফর্ম তিনটি, অ্যামিজার। এবং প্লে এর পাস্ট ফর্ম কি? প্লেড। তেমন বিভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। একইভাবে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেড। তেমন বিভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। সো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এর অর্থ দেওয়া আছে এখানে। অ্যামিজার অর্থ কি? আছে, আসো, আছে, আছেন, এমন বাংলা হবে অ্যামিজার, মানে প্রেজেন্ট ফর্মে। আর পাস্ট ফর্মে কি হবে? ওয়াজ ওয়ার। ছিল, ছিলে, ছিলেন, ছিলাম, এরকম বাংলা হবে। আর পাস্ট পার্টিসিপল ফর্মের বাংলাটা হবে এরকম, আছি, ছিলাম, মানে উভয় বাংলা হবে। মানে উভয় বাংলা বলতে বোঝাচ্ছে যে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মের যে বাংলা, এই উভয় বাংলাটাই পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। সো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার বসে। সাধারণত প্রেজেন্ট টেন্সে অ্যামিজার বসে আর পাস্ট টেন্সে বসে ওয়াজ ওয়ার। এখন অ্যামিজার ওয়াজ ওয়ার কোথায় বসে এটা আমরা বুঝলাম, মানে কোন টেন্সে বসে এটা বুঝলাম, কিন্তু বিন কোন টেন্সে বসে? বিন বসে সাধারণত প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে। প্রেজেন্ট পার্টিসিপল টেন্স এবং পাস্ট পার্টিসিপল টেন্সে হচ্ছে বিন বসে। সো এখন প্রশ্ন হলো যে এই অ্যামিজার কোথায় বসে এবং ওয়াজার কোথায় বসে। সো ভিউয়ার্স, এখন আমরা দেখব অ্যামিজার কোথায় বসে এবং ওয়াজার কোথায় বসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামিজ আর কোথায় বসে। অ্যামিজার কোথায় বসে? আমরা জানি কি সাবজেক্ট আই এর পরে এম বসে। আপনি টোটালি এভাবে পড়বেন যে সাবজেক্ট আই এর পরে এম বসে, মানে আই অ্যাম। একমাত্র কি হবে? আই অ্যাম। তারপর আমরা বুঝলাম তাহলে যে আই এর পরে এম বসে, তার মানে এম এর ব্যবহার আমরা জেনে গেলাম। এখন ইজ আর কোথায় বসে এটা জানবো। ইজ বসে হচ্ছে সাবজেক্ট একজন বা একটি, আই ইউ বাদে সাবজেক্ট একজন হবে বা একটি হবে। তবে আই অর্থ তো আমি, একজনকে বোঝায়, ইউ অর্থ তুমি, একজনকে বোঝায়। আই ইউ এই দুইটা সাবজেক্ট বাদে একজনকে বোঝাবে এমন যত সাবজেক্ট আছে, ওই সব সাবজেক্টের পরে কি হবে? ইজ বসবে। যেমন
করিম ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ। এছাড়াও আ বুক ইজ, আ পেন ইজ, কারণ আ পেন বলতে কি একটা পেনকে বোঝাচ্ছে। আ পেন ইজ, আ পেন্সিল ইজ, আ টাইগার ইজ, আ হাউস ইজ, তারপরে দ্য হাউস ইজ, দ্য ট্রি ইজ, দ্য ম্যান ইজ। এভাবে আপনি বিষয়টা বুঝবেন যে একজন সাবজেক্ট একজন বা একটি, তবে আই ইউ বাদে এমন হলে কি হবে, ইজ 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 বসবে। সো ভিউয়ার্স, এরপরে এখন আমরা এম কোথায় বসে, ইজ কোথায় বসে, এই দুটো বিষয় বুঝলাম। এখন আর কোথায় বসে এটা আপনাকে জানতে হবে। আর বসে হচ্ছে সাবজেক্ট একজনের বেশি বা একটির বেশি হলে আর বসে। এখন একটি বিষয় দেখেন, আপনি সাবজেক্ট আই কোথায় বসে এটা বুঝলেন, সাবজেক্ট এম কোথায় বসে এটা বুঝলেন, আই এর পরে এম বসে, এবং ইজ কোথায় বসে এটাও বুঝলেন। এই দুইটা বিষয় বাদে বাকি ক্ষেত্রে কিন্তু আপনি আর বসালে হয়ে যাচ্ছে। সো এই দুইটা বিষয় মাথায় রাখলে বাকি সব সাবজেক্টের পরে আপনি আর বসাই দিলেন। তবে হ্যাঁ, একটা রুল আছে, সেটা হচ্ছে কি সাবজেক্ট একজনের বেশি বা একটির বেশি হলে আর বসবে। সাবজেক্ট একজনের বেশি বা একটির বেশি হলে আর বসবে। আপনি এভাবে মাথায় রাখবেন যে সাবজেক্ট একজনের বেশি হইতে হবে, সাবজেক্ট একজনের বেশি হইতে হবে এবং একটির বেশি হইতে হবে। সো তার মধ্যে একটা কথা আছে যে ইউ কিন্তু একজনকে বোঝায়, ইউ অর্থ তুমি। তো ইউ এর পরে আর বসবে, ইউ ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা। সো এখানে দেখুন দেওয়া আছে উই আর, ইউ আর, দে আর। সো ভিউয়ার্স, আমরা এম ইজ এর কোথায় বসে শিখলাম, এখন শিখবো ওয়াজ এর কোথায় বসে। ওয়াজ এর কোথায় বসে, ওয়াজ এর হচ্ছে সাবজেক্ট একজন বা একটি ইউ বাদে, এখানে কিন্তু আই বাদ দেয় নাই, ইউ বাদে, সাবজেক্ট একজন বা একটি ইউ বাদে হলে ওয়াজ বসে। যেমন আই ওয়াজ, এখানে কিন্তু আই বাদ দেওয়া হয়েছে, একজন আই বাদ দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু আই বাদ দেওয়া হয় নাই। এই বিষয়টা মাথায় রাখবেন। আই ওয়াজ, হি ওয়াজ, করিম ওয়াজ, সাবিনা ওয়াজ, ইট ওয়াজ, দ্যাট ওয়াজ, এটসেট্রা। এখন যদি বলি দ্য বুক, তাহলে কি হবে, একটি বই বোঝাচ্ছে, দ্য বুক ওয়াজ। দ্য ল্যাপটপ ওয়াজ, দ্য কামাল ওয়াজ, দ্য জামাল ওয়াজ। কিন্তু জামাল অ্যান্ড কামাল ওয়ার, কারণ জামাল অ্যান্ড কামাল বলতে একের অধিক বোঝাচ্ছে। এখন ওয়াজ, যদি ওয়াজের ব্যবহার যদি আমি জানি যে ওয়াজ একজন বা একটি ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয়, তাহলে ওয়ার কোথায় বসে, ওয়ার অবশ্যই এর বিপরীত হবে। এর বিপরীত ক্ষেত্রে আমরা ওয়ার বসাবো। তো একজন বা একটি বোঝালে যদি ওয়াজ বসে, তাহলে ওয়ার কোথায় বসবে, ওয়ার অবশ্যই একজন বা একটির অধিক বোঝালে কি হবে, ওয়ার বসবে। সো এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি যে সাবজেক্ট একজনের বেশি বা একটির বেশি হলে ওয়ার বসবে। যেমন উই ওয়ার, দে ওয়ার, কামাল অ্যান্ড জামাল ওয়ার, আবুক অ্যান্ড আ পেন ওয়ার। সো এখানে দেখুন আবুক আছে অ্যান্ড আ পেন আছে। সো আবুক আ পেন থাকা সত্ত্বেও কিন্তু এখানে আ বুক এবং আ পেন, একটি কলম এবং একটি বই মিলে কিন্তু দুইটি জিনিস হয়ে গেছে, দুইটি বস্তু হয়ে গেছে। সো এই জন্য এটা একের অধিক বোঝাচ্ছে, সো এখানে ওয়ার বসবে। সো ভিউয়ার্স, এরপরে আমরা দিয়ে দিচ্ছি ইউ এর পরে ওয়ার বসে। ইউ কিন্তু একজনকে বোঝায়, আবার একের অধিক কেউ বোঝায়, ইউ অত তুমি, ইউ অত তোমরা। সো ইউ এর পরে কি বসে, ওয়ার বসে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অক্সিলারি ভার্ব হিসেবে বি এর ব্যবহার। অক্সিলারি ভার্ব হিসেবে এখন আমরা বি এর ব্যবহার, বি ভার্বের ব্যবহার শিখব। এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট, এখানে আমি স্ট্রাকচারটা দিয়ে দিছি যে অক্সিলারি ভার্ব হলে স্ট্রাকচারটা কেমন হয়। অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার করা হলে স্ট্রাকচারটা কেমন হয় এটা আমাদের জানতে হবে। সাবজেক্ট প্লাস অ্যামিজার অবলিক ওয়াজার, প্রেজেন্ট টেন্সে অ্যামিজার আর পাস্ট টেন্সে ওয়াজার। সাবজেক্ট প্লাস অ্যামিজার অবলিক ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। সো এখানে দেখুন আমরা কিভাবে বুঝবো যে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে আই এম রিডিং বুক, এখানে কি দেওয়া আছে, আই এম রিডিং বুক মানে আমি বই পড়ছি। এখানে একটা বিষয় ফলো করুন যে এখানে মূল ভার্ব কি, রিড, রিড অর্থ পড়া। অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি, সাহায্যকারী ভার্ব, মানে সে নিজে অর্থ প্রকাশ করে না, সে অন্যের সাহায্য করে থাকে। এখানে রিড ভার্বকে সাহায্য করছে এম। সো এখানে এম হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে এম কিন্তু মেইন ভার্ব না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আই এম রিডিং বুক, আমি বইটি পড়তেছি বা পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই রিড হচ্ছে মূল ভার্ব আর এম হচ্ছে কি অক্সিলারি ভার্ব। একইভাবে আই এম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি, এখানে এম হচ্ছে অক্সিলারি ভার্ব এবং রাইট হচ্ছে মূল ভার্ব। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
এখানে ওয়াজ কি অক্সিলারি ভার্ব, কিভাবে বুঝবো? কারণ পেলে হচ্ছে এখানে মূল ভার্ব, ভার্বের সাথে আইনজি যুক্ত আছে এবং এখানে ওয়াজ আছে, ওয়াজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। একই সাথে হি ইজ রিডিং বুক, দেখুন আই এর পরে এম বসছে, হি এর পরে ইজ বসছে। ইজ বসছে কেন? কারণ হি একজনকে বোঝাচ্ছে, আমরা জানি একজন বোঝাতে বা একটি বোঝাতে কি বসে? ইজ বসে। সো হি ইজ রিডিং বুক, সে বইটি পড়তেছে। হি ইজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখতেছে। একইভাবে হি ওয়াজ প্লেইং ফুটবল, আমরা জানি কি যে একজন বোঝাতে কি বসে? ওয়াজ বসে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে পেলে হচ্ছে মূল ভার্ব। সো একইভাবে দে আর রিডিং বুক, দে ওয়ার রাইটিং আ লেটার, এখানে আর বসলো কেন? কারণ দে হচ্ছে প্লুরাল, একের অধিক বোঝাচ্ছে। সো দে আর রিডিং বুক, দে আর রাইটিং আ লেটার, দে ওয়ার রাইটিং আ লেটার। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দে ওয়ার হলো কেন, ওয়াজ হলো না কেন? কারণ দে বলতে তারা বোঝায়, একের অধিক বোঝায়, একের অধিক বোঝালে ওয়ার বসে। দে ওয়ার প্লেইং ফুটবল। একইভাবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কি শিখলাম এতক্ষণ? বি ভার্ব এর অক্সিলারি, মানে বি ভার্ব কিভাবে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা শিখব বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিভাবে ব্যবহৃত হয়। তার মানে কি? বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব মানে কি? আমরা জানি কি যে অক্সিলারি ভার্ব বাদে যা আছে সবই কি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বলতে কি বোঝায়? মেইন ভার্ব, যার নির্দিষ্ট মানে স্বাধীন অর্থ আছে। যেমন গো অর্থ যাওয়া, গো হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। গো অর্থ যেমন যাওয়া, তেমন বি ভার্বের অ্যামিজার ওয়াজার এরও একটা অর্থ আছে, সেটা হচ্ছে আসি, আসো, আসে, আসেন। সো গো ভার্ব যেমন প্রিন্সিপাল ভার্ব, বি ভার্বও যেমন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। সো চলুন দেখা যাক কিভাবে বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। এখানে আমি স্ট্রাকচারটা দিয়ে দিছি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ওয়াজার প্লাস এক্সটেনশন। ভিউয়ার্স আমরা কিভাবে বুঝবো যে এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব নয়? দেখুন এখানে শুধু অ্যামিজার ওয়াজার আছে, এখানে কিন্তু আর কোনো ভার্ব নাই। সো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দেখুন এখানে কি নেই? ভার্বের সাথে কিন্তু আইনজি যুক্ত নেই, ভার্ব নেই। এম এর পরে যদি মানে বি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ওইটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব, আর বি ভার্বের পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে এটা হয়ে যাবে প্রিন্সিপাল ভার্ব। এটা তো বোঝাই যায় যে যদি কেউ না থাকে সে নিজেই কি? সে নিজেই লিডার। সো এখানে এম হচ্ছে নিজেই লিডার। সো এরপরে কি? আম আ প্লেয়ার, এখানে আই এম এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আম আ প্লেয়ার। আই ওয়াজ আ ড্যান্সার, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ প্লেয়ার, হি ওয়াজ আ ড্যান্সার, দে আর স্টুডেন্টস, দে আর প্লেয়ার, দে ওয়ার ড্যান্সার্স। ভিউয়ার্স এখানে একটা বিষয় ফলো করুন যে দে আর স্টুডেন্টস, এখানে এস যুক্ত হয়েছে কারণ দে হচ্ছে একের অধিক বোঝাচ্ছে। সো এরপরে কি হবে? অবশ্যই এখানে আপনি এস যুক্ত করে দিবেন, কারণ একজন ছাত্র না, অনেক ছাত্রকে বোঝাচ্ছে। দে আর প্লেয়ার, এখানে দেখুন এস আছে, দে আর প্লেয়ার্স। সো দে ওয়ার ড্যান্সার্স, এখানে এস যুক্ত করবেন, কারণ একজন ড্যান্সার না, অনেক ড্যান্সার বোঝাচ্ছে। দ্য ল্যাপটপ ওয়াজ এক্সপেন্সিভ, মানে কি? ল্যাপটপটি ব্যয়বহুল। সো ভিউয়ার্স এখন আমরা চর্চা করার জন্য একটা সেন্টেন্স নিয়েছি, আম আ টিচার, আম আ টিচার। এখন দেখুন আপনি একইভাবে ওই টেন্সের মতোই এখানে বি ভার্ব দিয়ে কিভাবে একটি সেন্টেন্সকে অনেকগুলো সেন্টেন্সে রূপান্তর করা যায় সেভাবে ট্রান্সলেট করে কি করবেন? চর্চা করবেন। আম আ টিচার, আমি একজন ছাত্র, সরি আম আ টিচার, আমি একজন শিক্ষক। আম নট আ টিচার, আমি একজন শিক্ষক নয়। এখানে দেখুন প্রথমে অ্যাফার্মেটিভ তারপর নেগেটিভ করা হয়েছে। নেগেটিভ করার আমরা জানি কি? অক্সিলারি ভার্বের পরে, মানে এখানে এম এর পরে নট বসছে, এখানে কিন্তু মেন ভার্বের পরেই নট বসছে হিসাবে, কারণ এটা অক্সিলারি ভার্ব না। সো আমরা এই ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারি যে এম এর পরে নট বসালে নেগেটিভ হয়ে যায়। আম নট আ টিচার, এখন কি হবে? এম আই আ টিচার, এম আই আ টিচার, আমি কি একজন ছাত্র? এভাবে আপনি কোশ্চিন করবেন, এভাবে চর্চা করবেন। তারপরে কি হবে? আরেন্ট আই আ টিচার, আমরা জানি এম নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরেন্ট। আরেন্ট আই আ টিচার, আমি কি একজন ছাত্র না? আমি কি একজন টিচার না? হোয়াই এম আই আ টিচার, আমি কেন একজন শিক্ষক? হোয়াই আরেন্ট আই আ টিচার, আমি কেন একজন শিক্ষক না?
এখানে ডট ডট বলতে বোঝাচ্ছে যে আরো অনেকগুলো সেন্টেন্স এখানে আছে। আমরা অতীতে যেভাবে একটি সেন্টেন্সকে 22টি সেন্টেন্সে রূপান্তর করেছি, এখানেও তেমন একটি সেন্টেন্সকে আপনি 22টি সেন্টেন্সে রূপান্তর করে চর্চা করবেন। হয়তো অর্থ ঠিক থাকবে না, ওইটা মেন সমস্যা না। যেমন এরপরে কখন আমি একজন টিচার, হোয়েন অ্যাম আই আ টিচার, এভাবে আপনি চর্চা করবেন, মুখের ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। এখন আমরা আরেকটা সেন্টেন্স নেব। সেন্টেন্স হচ্ছে হি ইজ এ গুড স্পিকার। হি ইজ আ গুড স্পিকার, তিনি একজন ভালো বক্তা। হি ইজ আ গুড স্পিকার, এটাকে নেগেটিভ করলে কি হবে? সে একজন ভালো বক্তা না। সো আগে আপনি বাংলাটা বুঝবেন, তাহলে কি হবে? হি ইজন্ট আ গুড স্পিকার, সে একজন ভালো বক্তা না। এখন কোশ্চিন করতে হবে, সে কি একজন ভালো বক্তা? ইজ হি আ গুড স্পিকার? ইজ হি আ গুড স্পিকার? ভিউয়ার্স, আপনি শুধু পড়লে হবে না, আপনার বিষয়টা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। এরপরে সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ করতে হবে। ইজেন্ট হি আ গুড স্পিকার? ইজেন্ট হি আ গুড স্পিকার, সে কি একজন ভালো বক্তা? নিজে নিজে কোশ্চিন করবেন। হোয়াই ইজ হি আ গুড স্পিকার, সে কেন একজন ভালো বক্তা? হোয়াই হোয়াই ইজ হি আ গুড স্পিকার, সে কেন একজন ভালো বক্তা? হোয়াই ইজন্ট হি আ গুড স্পিকার, সে কেন একজন ভালো বক্তা নয়? তিনি কেন একজন ভালো বক্তা না, বা তিনি কেন একজন ভালো বক্তা নয়? সো এভাবে আপনি আরো সেন্টেন্স তৈরি করবেন, তৈরি করে চর্চা করবেন। একইভাবে আমরা অ্যামিজার দিয়ে দুটো সেন্টেন্স নিয়েছি, এরপরে আর দিয়ে করব। দে আর অ্যাক্টরস, মানে কি দেখুন এখানে তারা অভিনেতা, তারা অভিনয় করে, সো তারা অভিনেতা। দে আর অ্যাক্টরস, দেখুন এখানে এস আছে, কারণ এখানে দে হচ্ছে প্লুরাল, একের অধিক বোঝাচ্ছে। সো এখানে কি হবে? অ্যাক্টরস হবে। এখন কি হবে? দে আরন্ট অ্যাক্টরস, তারা কি অভিনেতা নয়। আর দে অ্যাক্টরস, তারা কি অভিনেতা? আরেন্ট দে অ্যাক্টরস, তারা কি অভিনেতা নয়। হোয়াই আর দে অ্যাক্টরস, তারা কেন অভিনেতা। হোয়াই আরেন্ট দে অ্যাক্টরস, তারা কেন অভিনেতা নয়। এভাবে ডট ডট দিয়ে বোঝানো হচ্ছে আরো সেন্টেন্স তৈরি করে আপনি চর্চা করবেন। এরপরে দ্য বুক ইজ রেড, বইটি লাল। দেখুন এইটা দিয়ে আপনি 20টা সেন্টেন্স 22টা সেন্টেন্স যতগুলো সেন্টেন্স পারেন তৈরি করবেন। দ্য বুক ইজ রেড, দ্য বুক ইজ রেড, বইটি লাল। দ্য বুক ইজন্ট রেড, দ্য বইটি লাল নয়। ইজ দ্য বুক রেড, বইটি কি লাল। ইজন্ট দ্য বুক, এই ইজন্ট দ্য বুক রেড, বইটি কি লাল নয়। হোয়াই ইজ দ্য বুক রেড, বইটি কেন লাল। হোয়াই ইজন্ট দ্য বুক রেড, বইটি কেন লাল নয়। এভাবে আপনি চর্চা করবেন। সো এখানে আমি কয়েকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, প্রতিটা সেন্টেন্স দিয়ে আপনি 20 থেকে 22টা সেন্টেন্স রূপান্তর করবেন, তৈরি করবেন। দ্য গ্লাস ইজ ব্রোকেন, দ্য গ্লাস ইজ ব্রোকেন, গ্লাসটি ভাঙা। এখন দেখুন গ্লাসটি ভাঙা, যদি এটা করে নেগেটিভ করেন, দ্য গ্লাস ইজন্ট ব্রোকেন, গ্লাসটি ভাঙা নয়। এখন আপনি যদি এটাকে ইন্টারোগেটিভ করেন, ইজ দ্য গ্লাস ব্রোকেন, গ্লাসটি কি ভাঙা। যদি নেগেটিভ করেন, ইজন্ট দ্য গ্লাস ব্রোকেন, গ্লাসটি কি ভাঙা নয়। এভাবে আপনি চর্চা করবেন। এখন আপনি যদি এটাকে এখানে ইজের জায়গায় ওয়াজ ব্যবহার করেন তাহলে কেমন হবে দেখুন। দ্য বুক ওয়াজ রেড, বইটি লাল ছিল। ধরুন আপনি বললেন যে ওয়েট, এখানে দেখতে পাচ্ছেন যে দ্য বুক ইজ রেড, এটাকে যদি আমরা পাস্টে করি তাহলে কি হবে? দ্য বুক ওয়াজ রেড, মানে বইটি লাল ছিল। সো এভাবে আপনি ভার্ব চেঞ্জ করে তারপরে একটি সেন্টেন্সকে বারবার মানে বিভিন্ন সেন্টেন্সে রূপান্তর করবেন। দ্য গ্লাস ইজ ব্রোকেন, এটা গেল। আ পেন ইজ গুড, মানে কি একটি কলম ভালো। ধরুন অনেকগুলো কলম আছে, তার মধ্যে একটি কলম ভালো, তাহলে কি হবে? আ বুক ইজ গুড, একটি কলম ভালো। কিন্তু যদি বলি একটি কলম ভালো ছিল, আ পেন ওয়াজ গুড, একটি কলম ভালো ছিল। তারপর কি? দ্য ম্যাপ অফ বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্রটি ইজ টর্ন, মানে কি বাংলাদেশের মানচিত্রটি ছিঁড়া। ধরুন বাংলাদেশের মানচিত্র, কয়েকটা মানচিত্র রয়েছে, বাংলাদেশের মানচিত্রটা কি ছিঁড়া, তাকে আমরা বলতে পারি কি দ্য ম্যাপ অফ বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র ইজ টর্ন, বাংলাদেশের মানচিত্র ছিঁড়া। টর্ন অর্থ এখানে ছিঁড়া অর্থ বোঝাচ্ছে। সো এরপরে ইউর হাউস ইজ নট বিউটিফুল, আপনার বাড়িটি কি তেমন সুন্দর না, আপনার বাড়িটি সুন্দর নয় বা সুন্দর না। সো এখানে দেখুন আমি নেগেটিভ করছি সরাসরি, ইউর হাউস ইজ নট বিউটিফুল। সো এভাবে আপনি সেন্টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ করে বিভিন্ন সেন্টেন্স তৈরি করবেন। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কি হবে?
ইওর হাউস ইজ বিউটিফুল, আপনার বাড়িটি সুন্দর। সো এই সেন্টেন্সটাকে আপনি মনে করেন যে 22টি সেন্টেন্সে রূপান্তর করবেন। অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি শিখতে চান। সো কোন একটা বিষয় শেখা এত সহজ নয়, এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম করা ছাড়া কোনো কিছু শিখতে চাইলে আপনাকে কি বলবো, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। সো আপনাকে শিখতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। এরপরে কি, আই আম গুড অ্যাট ইংলিশ, মানে আমি ইংলিশে দক্ষ। আমরা জানি কি গুড অ্যাট অর্থ দক্ষ, এটা একটা ফ্রেজ। আম গুড অ্যাট ইংলিশ মানে কি আমি ইংলিশে দক্ষ। এখন আমি ইংলিশে দক্ষ না, তাহলে কি হবে? আম নট গুড অ্যাট ইংলিশ, আমি ইংলিশে দক্ষ না। আমি কি ইংলিশে দক্ষ? এম আই গুড অ্যাট ইংলিশ, আমি কি ইংলিশে দক্ষ? সো এইভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। এখানে দেখুন দেওয়া আছে যে শাকিল ওয়াজ গুড, এখানে পাস্ট টেন্স দিয়ে করা হয়েছে। শাকিল ওয়াজ গুড, শাকিল ভালো ছিল। শাকিল একজন তাই ওয়াজ বসছে। শাকিল ভালো ছিল, শাকিল ওয়াজ গুড। শাকিল ওয়াজেন্ট গুড, শাকিল ভালো ছিল না। এখন এটাকে ইন্টারোগেটিভ করব। ওয়াজ শাকিল গুড, শাকিল কি ভালো ছিল? ওয়াজেন্ট শাকিল গুড, শাকিল কি ভালো ছিল না? ওয়াজ শাকিল গুড, ওয়াজেন্ট শাকিল গুড। হোয়াই ওয়াজ শাকিল গুড, শাকিল কেন ভালো ছিল? হোয়াই ওয়াজেন্ট শাকিল গুড, শাকিল কেন ভালো ছিল না? এভাবে হোয়েন ওয়াজ শাকিল গুড, শাকিল কখন ভালো ছিল? হোয়েন ওয়াজেন্ট শাকিল গুড, শাকিল কখন ভালো ছিল না? হোয়ার ওয়াজ শাকিল গুড, শাকিল কোথায় ভালো ছিল? হোয়ার ওয়াজেন্ট শাকিল গুড, শাকিল কোথায় ভালো ছিল না? হোয়ার ওয়াজেন্ট শাকিল গুড, শাকিল কোথায় ভালো ছিল না? এভাবে আপনি সব মানে হাউ দিয়ে করেন। হাউ ওয়াজ শাকিল গুড, শাকিল কিভাবে ভালো ছিল? মানে আপনি যে যতগুলো ডাব্লিউএস ওয়ার্ড আছে প্রতিটা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আপনি চর্চা করবেন। সো ওয়াজ দিয়ে আমরা করছি, এখন ওয়ার দিয়ে করব একটা। শাকিল এন্ড সালাম ওয়ার, দেখুন এখানে ওয়ার হয়েছে। কেন হয়েছে? কারণ শাকিল একজন এবং সালাম একজন। আমরা জানি একজনকে বোঝালে ওয়াজ বসে, একজনের বেশি বা একটির বেশি হলে ওয়ার বসে। শাকিল এন্ড সালাম ওয়ার ব্যাড, শাকিল সালাম খারাপ ছিল। শাকিল এবং সালাম কি ছিল? খারাপ ছিল, তারা ভালো ছিল না। সো এখন এটাকে আমরা নেগেটিভ করলে কি হবে? নেগেটিভ করলে হবে শাকিল এন্ড সালাম ওয়ারেন্ট ব্যাড, শাকিল এবং সালাম খারাপ ছিল না। এখন এটাকে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করলে কি হবে? শাকিল ওয়ার শাকিল এন্ড সালাম ব্যাড, শাকিল এবং সালাম কি খারাপ ছিল? ওয়ার শাকিল এন্ড সালাম ব্যাড, শাকিল এবং সালাম কি খারাপ ছিল? ওয়ারেন্ট শাকিল এন্ড সালাম ব্যাড, শাকিল এবং সালাম কি খারাপ ছিল না? এভাবে শাকিল এবং সালাম কেন খারাপ ছিল? ভিউয়ার্স, আপনি এখানে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাড প্লাস বিন প্লাস এক্সটেনশন প্লাস টাইম। সো ভিউয়ার্স, এখানে একটা বিষয় ফলো করবেন যে এখানে বিন আছে। এখানে এই বিনটা হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে বিন এর পরে কিন্তু কোনো ভার্ব নেই। যেহেতু বিন এর পরে কোনো ভার্ব নেই, সেহেতু বিন হচ্ছে এখানে মেইন ভার্ব। সো বি ভার্ব হচ্ছে এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে আমরা বিন এর ব্যবহার শিখব। সো আমরা একটা সেন্টেন্স নিব। সেন্টেন্সটা কেমন হবে চলুন দেখি। সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে ফরিদপুর আছি। অথবা আমি 5 বছর যাবত ফরিদপুর আছি। দেখুন এখানে এই ফর অবলিক সিন্স, এখানে ফর অবলিক সিন্স দুটোর যে কোনো একটা হবে। সো তারপরে সময় হবে। সো আমরা বলতে পারি যে 5 বছর যাবত, 5 বছর ধরে, বা আমি সকাল থেকে এখানে আছি, আমি গতকাল থেকে এখানে আছি। এরকম বাংলা যদি হয়, এরূপ বাংলা যদি হয়, তাহলে সেখানে কি করতে হবে? আমাদের বিন এর ব্যবহার করতে হবে। সো আই হ্যাভ বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমরা 5 বছর ধরে, আমি 5 বছর ধরে বা 5 বছর যাবত ফরিদপুর আছি। এখন এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে কি হবে? আই হ্যাভেন্ট বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে ফরিদপুর নেই, 5 বছর যাবত আমি ফরিদপুর নেই। তার মানে আপনি অন্য কোথাও আছেন, 5 বছর যাবত আপনি ফরিদপুর নেই। তাহলে এখানে বিন এর ব্যবহারটা সাধারণত এখানে কি হবে? একটু সময়ের উল্লেখ হবে। এই বিষয়টা আপনি অবশ্যই ফলো করবেন। তারপরে কি হবে? এই যে শেষ সেন্টেন্সটা। সো এখানে হ্যাভটা কি? আসলে এখানে হ্যাভটা হচ্ছে
অক্সিলারি ভার্ব। সো দেখুন এখানে আসলে এটা কোন টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে যেহেতু হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে বি ভার্বটা হচ্ছে মূল ভার্ব, বিন হচ্ছে এখানে মূল ভার্ব, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। আমরা জানি কি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাভ, হ্যাজ এবং বি থ্রি। সো এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। সো এরপরে কি করবো, আমরা কোশ্চেন করব। হ্যাভ আই বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স? আমি কি 5 বছর যাবত ফরিদপুর আছি? তারপরে নেগেটিভ করব। হ্যাভেন্ট আই বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স? আমি কি 5 বছর যাবত ফরিদপুর নেই? হোয়াই হ্যাভ আই বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স? আমি কেন 5 বছর ধরে ফরিদপুর আছি? এখন এভাবে আপনি এখানে ডট ডট দেওয়া আছে, আপনি যতগুলো সেন্টেন্স পারেন চর্চা করবেন। তারপর আমরা পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার নিয়েছি। দেখুন এখানে হ্যাভ দিয়ে করেছি, এখন হ্যাড দিয়ে করব। আই হ্যাড বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স। দেখুন এখানে হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব এবং বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে তার মানে কি, এটা কি কোন টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স। সো আই হ্যাড বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, এর বাংলা কি হবে? এর বাংলা হবে আমি 5 বছর যাবত ফরিদপুর ছিলাম, আমি 5 বছর যাবত ফরিদপুর ছিলাম। সো এরপর নেগেটিভ, আই হ্যাডেন্ট বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি 5 বছর যাবত ফরিদপুর ছিলাম না। হ্যাড আই বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি কি 5 বছর যাবত ফরিদপুর ছিলাম? হ্যাডেন্ট আই বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি কি 5 বছর যাবত ফরিদপুর ছিলাম না? হোয়াই হ্যাডেন্ট আই বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি কেন 5 বছর যাবত ফরিদপুর ছিলাম না? এখানে ডট ডট দেওয়া আছে, আপনি আরো অন্যান্য ভার্বের ব্যবহার করবেন, অন্যান্য ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে চর্চা করবেন। সো ভিউয়ার্স, এখন আপনি দ্রুত বলবেন, আই হ্যাভ বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি 5 বছর যাবত ফরিদপুর আছি। আই হ্যাভেন্ট বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি 5 বছর যাবত ফরিদপুর নেই। হ্যাভ আই বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি 5 বছর যাবত আমি কি 5 বছর যাবত ফরিদপুর আছি? হ্যাভেন্ট আই বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি কি 5 বছর যাবত ফরিদপুর নেই? হোয়াই হ্যাভ আই বিন ইন ফরিদপুর ফর 5 ইয়ার্স, আমি কেন 5 বছর যাবত ফরিদপুর আছি? এভাবে আপনি একইভাবে চর্চা করবেন। সো ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বিপি ইংলিশ পেজটি লাইক করুন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহার। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সি ইউ মাই নেক্সট ক্লাস। টিল দেন স্টে ওয়েল। বাই বাই।